নেপালে যে ভয়াবহ বন্যা হয়েছে, পাহাড় ধস হয়েছে, তাতে মানুষ এখন পর্যন্ত ৪০০-র বেশি, অনেকটা ৫০০-র কাছাকাছি মানুষ নিখোঁজ। মারা যাওয়ার সংখ্যাটি ১০০-এর মধ্যে ছাড়িয়ে গেছে। প্রথমত হচ্ছে এই ধরনের একটি প্রাকৃতিক দুর্যোগ, সেটি নিয়ে তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল। আমরা আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, কারণ শুধুই তো নেপাল নয়, কারণ বাংলাদেশেও আসলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিন্তু ঝুঁকিতে আছে। সেই বাস্তবতায় থেকে আমাদের যদি দেশে এই ধরনের কোনো পাহাড় ধস বা আকস্মিক বন্যা হয়, তাহলে সেটি আমরা কিভাবে মোকাবেলা করব। যুক্ত আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু বিশেষজ্ঞ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন একাত্তর জার্নালে। প্রথমত একটু নেপালের খবরটি আপনার কাছ থেকে একটু জেনে নেই। সেটি হচ্ছে যে, যতটুকু আসলে বলা হচ্ছে যে তিব্বত যে সীমান্তে, সেখানে খুব সম্ভবত দুদিন আগে একটি ভূমিকম্প হয়েছিল এবং সেই ভূমিকম্পের কারণে সুনামি অ্যালার্টও সেখানে ছিল, এবং সেটিরই পানির যে স্রোত, সেটি আজকে সকাল ৯টার দিকে এই নেপাল তিব্বত সীমান্ত এলাকায় আসলে সেটি নেপালে ঢুকে পড়ে এবং এই ধরনের একটি দুর্ঘটনার মতো ভয়াবহ দুর্ঘটনা আসলে হয়েছে বলে প্রাথমিকভাবে একটি তথ্য আসলে দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আপনার কাছে একটু জানতেই চাই যে এই ভয়াবহ ভূমিধসের বিষয়টি আসলে এবং বন্যার, আকস্মিক বন্যার বিষয়টি আসলে যদি একটু বিশ্লেষণ করতেন। ধন্যবাদ আপনার মাধ্যমে একাত্তর টিভির সকল দর্শক শ্রোতাকে। এটি একটি দুর্যোগ নেপালের জন্য, এবং এটি হয়েছে হলো তিব্বত, আপনি যেমনটা বললেন, তিব্বত এবং নেপালের বর্ডারে রাসুয়া জেলায়। তো এটি মূল কারণ হচ্ছে, আমরা GLOF বলি এটাকে, গ্লেসিয়াল লেক আউটব্রাস্ট ফ্লাড। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে একটি ভূমিকম্প হয়েছে, এর পাশাপাশি ক্লাইমেট চেঞ্জের কারণে গ্লেসিয়াল লেক গুলোও কিন্তু অত্যন্ত পানিতে টইটুম্বুর। এটার মূল বিষয়টা হচ্ছে, যখন হিমবাহ গলন হয় এবং তার যে ধারা, যে পথে নেমে আসে, নদী আমরা বলি বা খাড়ি, সেখানে যদি ভূমিকম্পের ফলে সেই জায়গাটা হিমবাহ ধসের সাথে সাথে ওই জায়গাটা বন্ধ হয়ে যায়, তার মানে প্রাকৃতিক একটা বাঁধ তৈরি হয়ে যায়। এই প্রাকৃতিক বাঁধের কারণে পানির উচ্চতা বা চাপটা আরো বৃদ্ধি পায়। পরবর্তীতে কোনো এক কারণে আবারও প্রাকৃতিক বাঁধটা ধসে যায়, এবং ধসে যে আকস্মিক পানি প্রবাহ, সেটি ফ্লাশ ফ্লাড হিসাবে নেপালে এবং তিব্বত অঞ্চলের ব্যাপকভাবে, আপনার ভ্যালি অঞ্চলে, মানে দ্যাট ইজ আমাদের যে নিচু এলাকা, সেই জায়গাটাতে বন্যার তোড়ে সব ভেঙে নিয়ে যায় এবং বিশাল ক্ষয়ক্ষতি। আপনি যেমনটা বললেন, মৃত্যু তো আছেই, পর্যটক আছে, ইন্ডিয়ান পর্যটক, ব্রিটিশ পর্যটক, জলবিদ্যুৎ কেন্দ্র, এবং অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়। এবং এখন নেপালের প্রশ্ন হচ্ছে, নিজস্ব অধিবাসীরাও তো আসলে আছে সেখানে। হ্যাঁ, নেপালে অধিবাসী আছে, বাড়িঘর আছে, হ্যাঁ। ইনফ্রাস্ট্রাকচার আছে। হ্যাঁ, মানে এখনো ক্ষয়ক্ষতিটা কিন্তু নিরূপণ করা হয়নি। এতে পরিশেষে কোথায় যায় দাঁড়ায়, সেটি হয়তো আগামী কয়েকদিন পরে বোঝা যাবে। এখন মূল বিষয়টা হলো, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ভূমিকম্পটা হওয়ার কারণেই হলো, নাকি ভূমিকম্পের ফলে সৃষ্ট বাঁধের কারণে হলো, এটা পরবর্তীতে আরো একটু বিস্তারিত জানা যাবে। কিন্তু দুর্যোগটা হয়েছে আসলে আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে একটা দায়ী। আমাদের ক্রমাগত হিমবাহগুলো গলে, হিমবাহ জনিত যে মানে গলন জনিত যে পানি, সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই ধরনের দুর্যোগ আগামীতে হবে হবে কিনা। বাংলাদেশ ভাটি অঞ্চলের জায়গা, তবে এই ধরনের দুর্যোগ এখন যেটা ঘটলো, সেটার ইমিডিয়েট ইম্প্যাক্ট বাংলাদেশে পড়বে বলে আমি মনে করি না। বাংলাদেশে যেটা হলো যে, আমাদের আসাম অথবা মেঘালয় অথবা আমাদের উত্তর অঞ্চলে হিমালয়ে ব্রহ্মপুত্র অববাহিকায় যদি খুব ব্যাপক বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের ফলে আমাদের সৃষ্ট বন্যা হয়। বন্যা আমাদের দুই ধরনের হয়, ফ্লাশ ফ্লাড। তবে এই মুহূর্তে আমাদের ব্যাপক বন্যা সারা দেশ ব্যাপী হওয়ার সুযোগ কম, কিন্তু আগামী কিছুদিনের মধ্যে যদি ব্যাপক বৃষ্টিপাত হয় আসাম অঞ্চলে, তাহলে কিন্তু আমাদের সিলেট অঞ্চল, আমাদের রংপুর অঞ্চল, আমাদের পাহাড়ি অঞ্চলের মধ্যে চট্টগ্রাম অঞ্চল, আমাদের ময়মনসিংহ অঞ্চল, এগুলিতে ফ্লাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে। এবং আমার মনে হয় আমাদের ফ্লাড ফোরকাস্টিং যে সেন্টার আছে, ওয়ার্নিং সেন্টার, তারাও কিন্তু এরকম একটা আগস্টের শেষের দিকে এরকম একটা বন্যা হতে পারে বলে কিন্তু তাদেরও একটা ফোরকাস্টিং আছে। সঙ্গত কারণে আমি মনে করি প্রস্তুতি থাকা দরকার। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় দুটা দুর্যোগকে আমরা খুব ব্যাপকভাবে
আমরা মাথায় রেখি। একটা হচ্ছে সাইক্লোন, ঘূর্ণিঝড়, একটা হচ্ছে বন্যা। তো বন্যা আমাদের দেশে যে কিন্তু সেই বন্যাটা জায়গায় আপনার ফ্লাশ কাছে কি ফ্লাড হয়। মনে হয় যে পরিবর্তন বা যুক্ত করার বিষয় আছে কিনা? কারণ ভূমিকম্পের একটি ঝুঁকির মধ্যে আমরা আসলে বছরখানেক ধরে বেশ আলোচনা করছিলাম যে বাংলাদেশ এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে ভূমিকম্পের, এবং মাঝখানে আমরা এরকম একটা ভূমিকম্পের মধ্য দিয়েও কিন্তু গিয়েছি। 4.5 সম্ভবত এখন পর্যন্ত বাংলাদেশের, কেউ কেউ বলছে এটি 5 হলেই পরে বাংলাদেশের যে ধরনের ঘনবসতি এলাকা অনেক বড় ধরনের ক্ষতির একটি সম্ভাবনা তৈরি হতো। এই বিষয়টি মাথায় রেখে এবং নেপালও কিন্তু একটি আমরা জানি যে ভূমিকম্প সেখানেও অনেক বেশি হয়। তারপরেও তারা হচ্ছে যেহেতু এই ব্যবস্থাপনাগুলো এখন পর্যন্ত তারা ম্যানেজ করতে পারছে, কিন্তু আমাদের দেশে ভূমিকম্প হলে পরে আমরা কি আসলে সেরকমভাবে নিজেদেরকে রক্ষা করতে পারবো? আমি মনে করি আমাদের দেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে প্রচন্ড ঝুঁকিতে আছে। আমরা এই ধরনের যদি একটা বড় ধরনের ভূমিকম্প হয় এবং তার যদি মানে দীর্ঘ সময়ব্যাপী হয়, দ্যাট ইজ 1 মিনিটের মতো যদি কোনো ভূমিকম্পন অনুভূত হয় এবং সেটা মাত্রা যদি 5-6 এর উপরে থাকে, তাহলে ঢাকা শহরে আমাদের সিডিএমপি মানে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি একটা পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের প্রায় 30-40% বিল্ডিং কিন্তু কলাপস করবে। ইভেন সামটাইমস আমাদের যে ভূমিকম্পের ফলে যে প্রবলেমটা হবে, মানে আমাদের ভবন ধসের চেয়েও বড় হবে আমাদের মাটির নিচে যে গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, পানির লাইন, সেগুলিতে কিন্তু মানে ভেঙে বা এগুলি ছিঁড়ে অথবা গ্যাসের লাইন ব্রেকডাউন হয়ে যে যে ঘটনাটা ঘটবে, যে আগুন বা বা বিদ্যুৎ বা পানির যে সমস্যাটা হবে, সেটা আরো ব্যাপক। তো সঙ্গত জি, কারণে আপনি আমাদের যে প্রসঙ্গটি কন্টিনজেন্সি তুলেছেন প্ল্যান। এখানে আমরা এর আগে অনেকে অতিথি এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম, তারাও এই কথাটি বলছিলেন যে বাংলাদেশের মানুষ ভূমিকম্পে যদি আক্রান্ত হয় তাহলে যতটা না চাপা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, তার থেকে আগুনে পুড়ে, অর্থাৎ এই যে এই ধরনের গ্যাসের লাইনের বিষয়টি রয়েছে, ইলেকট্রিক তারের বিষয় রয়েছে, সেই ভাবে আসলে মারা যাওয়ার সংখ্যাটি আসলে বেশি। এখন এটি এবং এটা ফায়ার ফাইটারদের সাথেও আমরা যখন কথা বলি তখনও তারা এই ধরনের তথ্য দিয়ে থাকেন। সেই জায়গায় আমরা নগরের যে নানা ধরনের উন্নয়নমূলক কাজ করি, পরিকল্পনা সাজাই নগরকে সুন্দর করবার জন্য, কেউ কেউ তো আমরা বলি যে মাটির নিচ দিয়েই এই ধরনের তারগুলো গেলে পরে, পাইপগুলো গেলে পরে শহর সুন্দর হবে দেখতে, কারণ আমাদের নানা ধরনের অব্যবস্থাপনার কারণেই হয়তো এই কথাগুলো বলা হয়। কিন্তু দুর্ঘটনা হলে পরে এইগুলো কিভাবে মোকাবেলা করা যাবে সেগুলো নিয়ে পরিকল্পনা আসলে আদৌ আমাদের থাকে কিনা? না, আমাদের এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের গ্যাসের ক্রাইসিস, কিন্তু আমরা বাসাবাড়িতে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দিচ্ছি সেটা কিন্তু এক ধরনের অপচয় বলবো। হ্যাঁ, মানে আমরা যে মূল্যে গ্যাসটা নিই তার চেয়ে অনেক বেশি মূল্য লাগে এটা ইনফ্রাস্ট্রাকচার এবং সার্কুলেশনে। এটা একটা দিক, আর অপচয় তো আছেই। এই অর্থ যদি বলি, আর ঝুঁকির অর্থেও যদি এটাকে যোগ করি, যে আমাদের আর্থকোয়েক ঝুঁকি যেহেতু আছে এই সিটিতে, সিলেট সিটিতে, চট্টগ্রাম সিটিতে, এইগুলা সিটিতে আমাদের পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়া থেকে আমাদের নিরুৎসাহিত করে আমাদের বোতলজাত গ্যাস দেওয়াটাই সমুচিত। সম্ভব এর কি পাশাপাশি কাজে আমাদের মূলত? বিদ্যুতের জি। লাইন কিন্তু মাটির নিচ দিয়ে জি। নেওয়া জি। যায় না তা না। কিন্তু আধুনিক যে ব্যবস্থাপনা আছে, যে কোনো একটি দুর্ঘটনা ঘটলে সেগুলির যে আপনার বিদ্যুৎ পরিচালনা করার যে আপনার গ্রিড আছে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ পরিচালনা। কিন্তু গ্যাসের তো অটোমেটিক বন্ধ করা যায় না। সঙ্গত কারণে বিদ্যুতের ফায়ার বা গ্যাসের ফায়ারে আমাদের কিন্তু দুর্যোগ প্রবণ এলাকাটা পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর পাশাপাশি আমাদের রোড নেটওয়ার্ক আমরা জি। উদ্ধার করব কি? আমাদের রাস্তাঘাট কন্টিনজেন্সি প্ল্যানে যে পরিমাণ, অন্যতম হ্যাঁ, বিষয় হলো যে পরিমাণ আসলে সরু। খোলা জায়গা। জি। ইভেন আপনি রাস্তায় নামলেও কিন্তু মারা পড়বে। সো একদম, এটি হ্যাঁ, হচ্ছে সেটাই, আমাদের কারণ বিল্ডিং গুলো ভেঙে তো আসলে রাস্তায় পড়বে, কারণ আমাদের তো রাস্তায়। কিছু, হ্যাঁ। জি। আপনি যে পদক্ষেপগুলোর কথা বললেন, নিঃসন্দেহে যুগান্তকারী উদ্যোগ নিতে হবে গভর্নমেন্টকে। এটার দুটো সমস্যা আছে। ফিনান্সিয়াল ইনভলভমেন্ট উইল বি ভেরি হাই। আপনি বাসাবাড়িতে আলাদা গ্যাসের লাইনের কথা বলেন আর শহর রিডিফাইন করার কথা বলেন, সেটা একটা। আর হচ্ছে একটা কালচার দাঁড়িয়ে গেছে, আমরা চট করে এই পরিবর্তনগুলো আনতে চাই না, ইভেন ইফ ইট ইজ নট সো এক্সপেন্সিভ। কালচারাল কারণে আমরা চট করে এই পরিবর্তনগুলো আনতে চাই না। এই বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে? আমাদের সবচেয়ে বড় জিনিস হলো কি, আমাদের আপনি যে কোনো ধরেন একটা দেশের একটা ব্যাপক পরিবর্তন চাই সিস্টেমের, সেই পরিবর্তনটা কারা জনগণকে পার্সু করবে? আমাদের পলিটিক্যাল পার্টিগুলিরই কিন্তু সংগঠনগুলা রুট লেভেলে থাকে। আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত নিব, সেটা যদি অল পার্টিজ, আমাদের যেটা বলি রাজনৈতিক সদিচ্ছার জায়গা থেকে
সকল পার্টি মিলে আমাদের আভ্যন্তরীণ ভালো মন্দগুলি যদি একমত হয়ে সিদ্ধান্ত নিই আর পলিটিক্যাল পার্টিজের মধ্য দিয়ে সেটাকে ট্রান্সমিট করি সোসাইটিতে, তাহলে এটা খুবই ভালোভাবে আমরা কিন্তু পালন করতে পারবো। কিন্তু দিন শেষে আসলে আমাদের মতো দেশে যে আটকায় সেই রাজনীতির দিকেই, যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক সংগঠনগুলো যদি আসলে এখানে সরকারের নানা বিষয়গুলো এবং সামাজিক কাজগুলো আসলে যদি গুছিয়ে করতে পারতো, তাহলে হয়তো সাধারণ মানুষের অনেক উপকার হতো।